কলকাতা টু শিলিগুড়ি বাইক ট্রিপ ব্যাপারটা ভাবলেই কিন্তু একটু গায়ে কাটা দিয়ে ওঠে। আর আমি বেরিয়ে পড়েছিলাম আবারও কলকাতা থেকে শিলিগুড়ির পথে। আর এবারের টার্গেট ছিল নর্থ সিকিমের লাচুং ইয়ংথাম ভ্যালি অ্যান্ড জিরো পয়েন্ট। আর এবারের জার্নি কিন্তু সোলো ছিল না, আমার সাথে ছিল অরিত্র, আমার কো রাইডার। আর এই জার্নিতে আমি কিন্তু ক্রস করতে চলেছি প্রায় 600 কিলোমিটারের একটা পথ, যেটা প্রায় পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের 5 থেকে 6টা জেলাকে কানেক্ট করে, আরো কানেক্ট করে বিভিন্ন ভাষা এবং সংস্কৃতির সঙ্গে। চলো, তোমাদেরকে আর অপেক্ষা করাবো না, এবার শুরু করতে চলেছি কলকাতা থেকে শিলিগুড়ির সেই এক্সাইটিং জার্নি। গুড মর্নিং ফ্রম কলকাতা। আর এটা কিন্তু এয়ারপোর্ট 1 নম্বর গেট, আর ঘড়িতে বাজে এখন 4:12, মানে সকাল ভোর যদিও। ঠিক আছে, চলো, এখনো সূর্যি বাবা ওঠেনি, আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে, মানে নর্থ সিকিমের উদ্দেশ্যে। এখন প্ল্যান রয়েছে কলকাতা থেকে সোজা কৃষ্ণনগর যাব, মানে কৃষ্ণনগর শঙ্করে মিট আপ পয়েন্ট রয়েছে, মানে আমার সাথে একজন যাচ্ছে, তো আমরা দুজনে কৃষ্ণনগর শঙ্করে মিট করব। দেন ওখান থেকে একসাথে পুরো একদম শিলিগুড়ির জার্নি। মধ্যমগ্রাম মোড় থেকে আমি লেফট সাইড নিয়ে নেবো, যেটা পানিহাটির দিকে যায়। পানিহাটি থেকে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরলে একমাত্র খুব ভালো মতো আমি বড়জাগুলি পৌঁছে যাব। আদারওয়াইজ আমি যদি বারাসাতের রোডটা ধরি তাহলে কিন্তু রোডের কন্ডিশন একদমই বাজে। এই ফার্স্ট টাইম যে ভোর 4টের সময় আমি রাইডে বেরোচ্ছি, ভাই, তা আবার কোথায়? নর্থ বেঙ্গল, শিলিগুড়ি, আমার সব সময়কার প্রিয় একটা জায়গা। মানে তুমি আমাকে শিলিগুড়ি যাওয়ার কথা বললে আমার ভাই কোনো না নেই, মানে হ্যাঁ ভাই ঠিক আছে চলো শিলিগুড়ি যাবো, এরকম একটা ব্যাপার। লেফট সাইড ঘুরে যাব, চলো। সোদপুরের দিকে নিয়ে নিলাম, এবার সোজা গিয়ে কিন্তু আবার আমাকে রাইট সাইড নিতে হবে। খানিকটা রাস্তা আছে এখান থেকে, দেন মানে কি বলতো, অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়ে গেলে তুমি কল্যাণী এক্সপ্রেসওয়েতে পুরো সেফলি উঠে যাবে। বাকি আরো কিন্তু রাস্তা রয়েছে, বাট সেগুলোতে আমি বলবো এইরকম টাইমে না যাওয়াটাই বেটার। এই যে দেখতেই পাচ্ছ, বাদিকে দমদম, সোজা পানিহাটি, ডান দিকে কিন্তু কল্যাণী। এখান থেকে সোজা যাব কল্যাণী, কল্যাণীর থেকে রাইট সাইড নেব, দেন কাঁচরাপাড়া হয়ে বেরোবো কিন্তু বড়জাগুলি হয়ে, তারপরে সোজা শিলিগুড়ি। আর এই রোডটাই কিন্তু এখন এই মুহূর্তে কলকাতা থেকে কৃষ্ণনগর যাওয়ার ফাইনেস্ট রোড। রাস্তার ভিউটা দেখো, এখন সকাল 4:30 বাজে, ভিউটা দেখো ভাই কি লাগছে। আর তোমরা জানো কিনা জানি না, আমি কিন্তু কলকাতাতে শিফট হয়ে গেছি লাস্ট 6 মাস হতে চললো। তো সেই জন্য মানে এইবার আমি প্ল্যান করলাম যে না, এবার বাড়ি থেকে নয়, এবার কলকাতা থেকে আমি ট্রিপটা প্ল্যান করব। এবার হতেও পারে ফেরার পথে আমি বাড়িতে একবার দাঁড়াতে পারি বা বাড়িতে ঢুকতে পারি। তো যাই হোক, তো এই জন্যই কিন্তু এত সকাল, মানে ভোর 4টের সময় আমি শিলিগুড়ি যাচ্ছি, মানে কলকাতা থেকে। ভোরের আলো উঠতে উঠতে কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়েকে অলরেডি ছেড়ে দিলাম, সোজা কল্যাণী ঢুকে গেছে। আর বাদিকে কিন্তু কাঁচরাপাড়া, আর আমি ডান দিক নেব। মানে এই রাস্তাটা কিন্তু ঠিক 7-8 কিলোমিটার যাওয়ার পর বড় জাগুলিকে কানেক্ট করে। এই যে সব ট্রাকগুলো ওদিকেই যাচ্ছে। আর এই যে সামনে NH12, লেফট সাইড নেব, সোজা শিলিগুড়ি। চলো চলো, উঠে গেছি ন্যাশনাল হাইওয়ে 12-এ। তো এখান থেকে কিন্তু কৃষ্ণনগরের ডিস্টেন্স 58 কিলোমিটার, মানে ধরো ওই 1 ঘন্টা কি 1 ঘন্টা 15 মিনিট লাগবে আমার এখান থেকে কৃষ্ণনগর যেতে। আর কৃষ্ণনগরেই কিন্তু আমার এইবারকার কো রাইডার, ওর নাম হচ্ছে অরিত্র। অরিত্র কিন্তু আসছে বর্ধমান থেকে। তো আমরা কৃষ্ণনগরে মিট আপ করবো, দেন কৃষ্ণনগর থেকে আমরা একসাথে শিলিগুড়ির জার্নি করব। সো জার্নি স্টার্ট করার পর আজকের প্রথম টোল প্লাজা। চারিদিকে কুয়াশাটা দেখো ভাই, কি রকম কুয়াশা পড়ছে এইদিকে। ভাই কলকাতায় থাকলে বোঝাই যায় না যে এইরকম ভাবে কুয়াশা আশেপাশে। কলকাতার থেকে মানে কিছুটা ডিস্টেন্স, 20-50 কিলোমিটার দূরে এইরকম ভাবে কুয়াশা পড়ছে। আর এখানে কিন্তু অলমোস্ট ঠান্ডা পড়েই গেছে, মানে আমি জ্যাকেটটা পরেছি, জ্যাকেটের তলায় একটা হাফাদা টি শার্ট পরেছি, আমার কিন্তু ভাই ঠান্ডা লাগছে, বেশ ঠান্ডা লাগছে। আর রানাঘাট থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স আর মাত্র 38 থেকে 40 কিলোমিটার। এতক্ষণে সূর্যি মামার কিন্তু একটা সুন্দর ভিউ এখন আমরা দেখতে পাচ্ছি। এই দেখো কিরকম ভাবে লাল হয়ে উঠেছে।
কৃষ্ণনগর ঢোকার আগে তোমরা কিন্তু এই স্পিডোমিটার গুলো একবার দেখে নেবে। কৃষ্ণনগর থেকে 5-6 কিলোমিটার আগে এই স্পিডোমিটার গুলো রয়েছে, এখানে কিন্তু তোমার গাড়ির স্পিড উঠে যায়। আর যদি তুমি ম্যাক্সিমাম স্পিডে গাড়ি চালাও তাহলে কিন্তু তোমার ফোন নাম্বারে ডিরেক্ট একদম চালান চলে যাবে। তো দেখতেই পেয়েছো কৃষ্ণনগর ঢুকেছি কিন্তু 6টা 10 নাগাদ, আর এখন বাজে 7টা 15। 7টা 15-তে কৃষ্ণনগর থেকে বেরোবো। আর আমার যে কো রাইডার অরিত্র কিন্তু এসছে বর্ধমান থেকে, তো সেই জন্য একটু লেট হয়ে গেছে। ওর রাস্তায় কিছু প্রবলেম ফেস করতে হয়েছে, সেই জন্য মানে রাস্তায় একটু রোড খারাপ ছিল, রেলগেট পড়েছে, দ্যাটস ওয়াই লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন আমরা রয়েছি কৃষ্ণনগরের এই যে শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে, দেখতেই পেয়েছো। আর এই যে এটা হচ্ছে অরিত্র। অরিত্র হাই বলো একবার। অরিত্রর বাড়ি কোথায়? বর্ধমানে। বর্ধমানে অরিত্রর বাড়ি। আর অরিত্র নিয়ে যাচ্ছে ট্র্যাম্প কি স্ক্র্যাম ট্র্যাম্প স্ক্র্যাম 400X। আর এই যে আমার বাইক, এখানে দুটো পার্ক করা রয়েছে। আর এবার কিন্তু আমরা বেরোবো এখান থেকে, মানে চেষ্টা করব মোটামুটি 150-200 কিলোমিটার একবারে কভার করার। তবে বেশি চাপ নেব না, যদি মনে হয় মিডিলে দাঁড়ানো তাহলে অবভিয়াসলি দাঁড়িয়ে পড়বো। তো যাই হোক, চলো আবার তোমাদের সাথে মোটো ব্লগিং সেটআপে কথা বলছি। আমরা কিন্তু রেডি হয়ে গেছি আবার কৃষ্ণনগর থেকে বেরোনোর জন্য। এই যে দুজনে এখন পুরো ফুল গিয়ার আপ। তো চলো এগোনো যাক। জয় বাবা লোকনাথ, জয় বাবা ভোলেনাথ, জয় মা কালী, জয় বজরংবলী। ঠাকুর সেফ ভাবে যেন জার্নিটা কমপ্লিট করে বাড়ি ফিরতে পারি। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স 480 কিলোমিটার। এই ফ্লাইওভারের নিচ দিয়েই ঠিক বাদিক দিয়ে কিন্তু চলে গেছে নবদ্বীপের রাস্তা। আর এবার কিন্তু আমি বাড়িতে গেলাম না, আমি সামনে রয়েছি, পেছনে অরিত্র রয়েছে। এখন সোজা চেষ্টা করব বহরমপুর পর্যন্ত টানার, তারপরে যদি মনে হয় দাঁড়াবো, না হলে সোজা ফারাক্কা। এই একটা জায়গা, মানে সত্যি এত টাকা রোড ট্যাক্স নিয়ে যে কি করে ভাই, এটার কন্ডিশন কি? ছি। কৃষ্ণনগরে ঢোকার মানে ডান দিকে, এই সামনে দিয়ে কৃষ্ণনগরে ডান দিকে ঢুকে যাবে, আর তার আগে ছি 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 ছি, মানে এরকম একটা ন্যাশনাল হাইওয়েতে যদি এইরকম কন্ডিশন হয়ে থাকে কিছু বলার নেই। টাকা যে সব কোথায় যায় কি জানি। আচ্ছা, ক্রস করছি কৃষ্ণনগরে খোরে নদীর সেতু। দেখতেই পাচ্ছি এই নদীটাই কিন্তু মায়াপুর হয়ে নবদ্বীপ গিয়ে কানেক্ট করেছে। এটা অনেকে জানো জলঙ্গি নদী, বাট এটা জলঙ্গি নয়, জলঙ্গির একটা শাখা বলতে পারো। যে বর্ষাকালে এটা জলঙ্গির জল এটাতে ঢোকে। তোমাদেরকে এবার বলি অরিত্রর সাথে আমার প্ল্যানটা কিভাবে হয়েছিল। অ্যাকচুয়ালি আমরা দুজনেই একটা গ্রুপের মেম্বার। তো সেই হিসাবে আমি একটা পোস্ট করেছিলাম যে এরকম একটা নর্থ সিকিম রাইড করব, তখন কিন্তু অরিত্র ওটাতে আমাকে নক করেছিল। আমি বললাম যে আগামী 7-10 দিনের মধ্যে আমার প্ল্যান রয়েছে। তখন ও বললো তাহলে ঠিক আছে দুজনে মিলে একটা ডেট ফিক্স করি। তো আজকের ডেটটা কিন্তু আমরা দুজনে মিলে একসাথে ফিক্স করেছিলাম যে 17 তারিখ আমরা বেরোবো নর্থ সিকিমের উদ্দেশ্যে। এই পুলিশের গাড়িটাকে একটুখানি তোমরা লক্ষ্য করো, তখন থেকে না নিজে একটা সাইডে যাচ্ছে আর না কাউকে যেতে দিচ্ছে। পুরো মিডিল দিয়ে এই গাড়িটা তখন থেকে রান করছে, তখন থেকে। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো ওর সিচুয়েশনটা দেখো। ওর বাবার রাস্তা, ওর বাবার রাস্তা পুরো মিডিল দিয়ে যাচ্ছে। দেখো পুরো মাঝখান দিয়ে। উঠে গেছি বেথুয়া ডৌরি ফ্লাইওভারে। আর এই যে বাদিকে বেথুয়া ডৌরি ফরেস্ট, আর মিডিল দিয়ে চলে গেছে হাইওয়ে। এর আগেও আমি ব্লগে বলেছি এই বেথুয়া ডৌরি ফরেস্ট কিন্তু 173 একর জমি নিয়ে তৈরি। আর চলো কৃষ্ণনগর থেকে 30-35 কিলোমিটার কমপ্লিট করলাম। এখনো অনেক রাস্তা বাকি ভাই, বহুত রাস্তা। এই ভাই দেখে কি পরিস্থিতি, ও এখনই মনে হচ্ছে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। আজকের জার্নি সেকেন্ড টোল প্লাজা, দেবগ্রাম টোল প্লাজা। আচ্ছা, দেবগ্রাম টোল প্লাজার পর কিন্তু এখানে রাস্তা সিঙ্গেল ওয়ে, তো একটু কেয়ারফুলি দেখে চালিও। একটা রাস্তা দিয়ে কিন্তু সব আপ ডাউন সবকিছু একসাথে চলছে, রোডের কাজ চলছে সাইডে। 2025-এ এই নিয়ে কিন্তু আমার 3 নম্বর বার শিলিগুড়ির জার্নি। হ্যাঁ, 2024-এর ডিসেম্বরেও কিন্তু আমি বাই কারে শিলিগুড়ি গেছিলাম, মানে দার্জিলিং গেছিলাম। আর এই মানে গত 8 মাসে এই নিয়ে আমি 3য় বার শিলিগুড়ি যাচ্ছি বাইকে। তো সত্যি বলতে
খুব ভালো লাগে এই জার্নিটা, কারণ এই জার্নিতে আমরা ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে শিলিগুড়ি মানে মিডিলে কিন্তু আমরা বেশ 5টা 6টা ডিস্ট্রিক্টকে কানেক্ট করি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যাই, মানে অনেক অনেক কালচার কিন্তু আমরা দেখতে পাই। তো যাই হোক, এই জার্নিটা আমার আগাগোড়াই প্রিয়, এখনো প্রিয়, আশা করি ইন ফিউচারও প্রিয়ই থাকবে। দেবগ্রামে ঢুকে রোডে কিন্তু কাজ চলছে, সেই জন্য একটু রাস্তায় হিবিজিবি ডাইভারশন রয়েছে। ঠিক আছে, কবে থেকে যে কাজ চলছে এখনো কাজই হয় না এদের, আমি জাস্ট অবাক হয়ে যাই ভাই। সেই প্রথম থেকে 1 বছর আগেও দেখছিলাম এরকম কন্ডিশন, 1 বছর পরেও দেখছি সেই একই কন্ডিশন। আর এই যে সামনে পলাশী স্মৃতিসৌধ, যেখানে নবাব সিরাজউদ্দৌলার সাথে মির্জাফরের যুদ্ধ হয়েছিল। বেলডাঙা ঢুকে রাস্তার সিচুয়েশন কিন্তু এইরকম, দেখো, মানে এত গ্যাঞ্জাম, তারপরে এই যে রোডের কনস্ট্রাকশনে কাজ চলছে ভাই। কত বছর ধরে যে এই কনস্ট্রাকশন হবে আমি নিজেও জানি না ভাই। ভাই এই বেলডাঙা কিন্তু কাঁচা লঙ্কার জন্য বিখ্যাত, আর এই বেলডাঙার গামছাও কিন্তু বেশ বিখ্যাত। আর এখন দেখছি বেলডাঙার ধুলোর জন্য বিখ্যাত। বিখ্যাত বেলডাঙার ঈগল ট্যাঙ্কি, বেশ ভালোই কিন্তু সুন্দর বানিয়েছে এটা। আর ওই যে ডান দিকে গ্লোব ট্যাঙ্কি, এটাও কিন্তু বেশ বিখ্যাত। মানে এরকমই একটা ব্যাপার যে বেলডাঙা ইসকে লিয়ে জানা যাতা है, এরকম একটা ব্যাপার। বাদিকে চলে গেল বহরমপুর টাউন, আর এই যে আমরা ডান দিকের রাস্তাটা নেব, বহরমপুর বাইপাসের ওপর দিয়ে আমরা কিন্তু যাব। বাইপাস ক্রস করে দাঁড়াবো। হ্যাঁ, হ্যাঁ, নেক্সট টোল প্লাজা বাইপাস ক্রস করে। হ্যাঁ, ওইটা ওখানটাই দাঁড়াবো, ওই দিকটাতেই একটা ধাবা ধাবা দেখে। ঠিক আছে, ঠিক আছে। তবে রোডের কন্ডিশন কি আছে এখনো জানি না। আগের বার যাওয়ার লাইনটা ভালো ছিল, আসারটা খুব একটা ভালো ছিল না, দেখতেই পাচ্ছ এই যে আসারটা খুব একটা ভালো নয়। বাট এই রাস্তাটা ভালো ছিল, এবারের কি কন্ডিশন সেটা ঠিক জানি না, এবার গেলেই বুঝতে পারবো। আর ওইদিকে তলা দিয়ে কিন্তু চলে গেছে ভাগীরথী নদী, মা গঙ্গা। আর বাইপাসের ভিউটা এখন ঠিক এইরকম, মানে অসম্ভব লাগছে কিন্তু। আর এই যে অরিত্র আর আমি এগিয়ে চলেছি শিলিগুড়ির দিকে। তো নিচ দিয়ে চলে গেছে মা গঙ্গা। হে মা, রক্ষা করো, যেন সেফ ভাবে রাইডটা কমপ্লিট করে আসতে পারি, প্রণাম নিও। চলে এসেছি আজকের জার্নি 3 নম্বর টোল প্লাজা, এই যে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, যাচ্ছ কোথায় তুমি? কলকাতা যাওনি কখনো? জীবনে একবার গেছো কলকাতা? ও, আর আমরা দেখো ভোরবেলায় বেরিয়েছি কলকাতা থেকে, চলেও আসলাম এত দূর। তাহলে ভয় করলেই হয়, ভয়কে করতে হবে জয়। क्या बात है सर, क्या बात है सर। তো বাঙালি তো আমরাও। বাইরে দেখে লাভ কি, আমরা কলকাতার মানুষ, কলকাতা অব্দি যাবো ব্যাস। হুম, সামনে কি পেট্রোল পাম্প বাদিকেই পেয়ে যাবো? ঠিক আছে। আজকে একটা খুব বাজে ঘটনা ঘটিয়েছি, মানে আমার বাড়ির লোক যদি জানতে পারে, ব্লগ রেকর্ডিং হচ্ছে, আমার বাড়ির লোক জানতে পারবেই। মানে ভাগ্যিস আমার সাথে কো রাইডার ছিল। আমি কলকাতা থেকে 6 লিটার তেল ভরিয়ে রেখেছিলাম আগের দিন, কিন্তু আমি জানি না কেন মাইলেজ অনেকটা কম, প্রায় 30 কিলোমিটার আমার মাইলেজ কম দিয়েছে। আমি মিডিলে এক জায়গায় আমার তেল শেষ হয়ে গেছে, আমি দাঁড়িয়ে পড়েছি। তো এটা শুনলে আমি জানি আমার মা, আমার বাবা, সবাই মানে কি বলবো, আমাকে বকাঝকা করবে যে কেন ফুল ট্যাঙ্ক করে বেরোয়নি। এবার আমারও কিছু ইরেসপন্সিবিলিটি ছিল যে না ভরে নেবো, না ভরে নেবো, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, সামনে একটা, এখন পলসন্দাতে রয়েছি, সামনে পলসন্দা বাজার ঢুকছি, তো ওইখানে একটা পেট্রোল পাম্প থেকে আমি ফুল ট্যাঙ্ক করাবো। জি 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 জি, মানে সত্যি অ্যাজ আ রাইডার হয়ে আমার বাইকের তেল শেষ হয়ে গেছে, ছি। তো পলসন্দার পেট্রোল পাম্প থেকে, মানে পলসন্দায় পাপু ধাবার পাশের যে পেট্রোল পাম্পটা, ওখান থেকে মোটামুটি ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। 993 টাকার তেল ঢুকেছে গাড়িতে। আর এখন আবার জার্নিটা কন্টিনিউ করব। 230 কিলোমিটার রাইড করে চলে এসেছি কিন্তু মোরগ্রাম। আর এই যে মোরগ্রামের মোড়, বাদিক দিয়ে চলে গেছে বীরভূম,
বোলপুর, নলহাটি, বীরভূমের যত জায়গা রয়েছে সব, আর এদিক দিয়েও কিন্তু বর্ধমানকে কানেক্ট করা যায়। সো আমি এগোতে থাকি আর তোমরা রাস্তার ভিউটার একটু মজা নাও। আহিরন ব্রিজ প্রত্যেকবার আমার খুব ভালো লাগে, এত সুন্দর ভিউ এই আহিরন ব্রিজের। আর এখান থেকে দেখো মা গঙ্গার পুরো একদম ভিউটা পুরো সোজা কিন্তু একদম। আহিরন ব্রিজটা ক্রস করে আমরা ঠিক এই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে একটু ক্লান্তি লাগছিল, সেই জন্য দুটো করে স্টিং খেয়েছি, আমি আর অরিত্র দুটো করে স্টিং খেয়েছি। তা এখন এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স আর 20 থেকে 22 কিলোমিটার। চলো আমাদের ড্রিঙ্কস ব্রেক হয়ে গেছে, এবার সোজা টার্গেট পরদেশি ধাবা। আর তার মাঝখানে কোথাও দাঁড়াবো না, ইচ্ছে ছিল ফারাক্কায় দাঁড়াবো, বাট এখন আর যা দেখছি টাইমের যা শর্ট রয়েছে, সোজা পরদেশি ধাবা যাব, একবারে আমরা কিন্তু লাঞ্চ করব। সামনেই ফারাক্কা, আর আমি যেটুকু খবর পেয়েছি ফারাক্কার আগে খুব জ্যাম, মানে 5-6 কিলোমিটার নাকি গাড়ির লাইন। মানে আমার পরিচিত একজন রাইডার রয়েছে, সে বলল কালকেই সে রিটার্ন করেছে যে ফারাক্কাতে নাকি বিশাল জ্যাম। এবার জানি না ফারাক্কার জ্যাম, তারপর আবার কালিয়াচক, মানে এই দুপুরবেলায় কালিয়াচক আমরা ক্রস করব, মানে বুঝতেই পারছো কি কন্ডিশন হবে। আর এই যে দেখতেই পাচ্ছ সিচুয়েশন, ঠিক 5 কিলোমিটার আগে থেকে কিন্তু জ্যাম পেয়ে গেছি। ভাই সাব এ কি পরিস্থিতি, ফারাক্কার আজকে এই পরিস্থিতি ভাই, ঠিক 5 কিলোমিটার আগে থেকে এইরকম জ্যাম। দেখা যাক কিভাবে বেরোনো যায়। খুব বাজে একটা সিচুয়েশন, এতেই তো টাইম খেয়ে নেবে যা মনে হচ্ছে। ভাই কোনোদিনও আমি এইরকম সিচুয়েশন দেখিনি, এই প্রথমবার দেখছি। শুনলাম নাকি যে ব্রিজের কন্ডিশন খুব একটা ভালো নয়, তো সেই জন্য খুব মানে অল্প পরিমাণ করে গাড়ি ছাড়ছে। নতুন ব্রিজটা এখনো নাকি কমপ্লিট হয়নি। দেখো কি অবস্থা, এ ভাই এখান থেকেই তো অফরোডিং স্টার্ট করে দিলাম আমি। চলো 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 ভাই সাব, দেখি এদিক দিয়ে বেরোনো যায় কিনা। ভাই লরি আর লরি, লরি আর লরি, বাপরে বাপ। কিভাবে কাটিয়ে কাটিয়ে বেরোচ্ছি, অফরোড চলছে, মানে নেক্সট ডে গুলোর মানে প্রিপেয়ারিং চলছে, ট্রায়াল অ্যাকচুয়ালি। এইভাবে অফরোড করছি, এই দেখো সামনে আবার আরেকটা অফরোড, ও ভাই সাহাব। চলো 3 কিলোমিটার ধরে এভাবে মানে জ্যাম ফেস করছি, 3 কিলোমিটার। আর দেখো এই যে এইভাবে করতে হবে এখন অফরোড। চলো 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 ভাই চলো চলো। আর সামনেই কিন্তু ফারাক্কা ব্যারেজ, মানে অ্যাকচুয়ালি জ্যামের মধ্যে গেম খেলতে খেলতে এলাম, একবার এদিক একবার এদিক, একবার এদিক একবার এদিক, এই করলাম। সামনে আবার ভাই সাহেব আর ভাল লাগছে না। উঠতে চলেছি সেই বিখ্যাত এক আশ্চর্য ফারাক্কা ব্যারেজে। আর এই ব্যারেজের এপারটা কিন্তু সাউথ বেঙ্গল, ওপারটা কিন্তু নর্থ বেঙ্গল। এই যে ব্যারেজে উঠে গেলাম, আর নর্থ বেঙ্গল কিন্তু আবারও এন্টার করে গেলাম। আর এন্টার করবো কি করে, এই দেখো সিচুয়েশন ভাই সাব, এই প্রথমবার এরকম আমি ফেস করছি। রিসেন্টলি যারা মানে নর্থ বেঙ্গল গেছো তারা জানো যে এই কি পরিস্থিতি। আর ওই যে রাইট সাইডে নতুন ব্রিজ, ওটা ওপেন হয়ে গেলে আর আশা করি চাপ হবে না, বাট যতদিন না ওপেন হচ্ছে ততদিন অবধি প্রবলেম। এই একটা ব্যারেজ ক্রস করতে গিয়ে এতটা জ্যাম ফেস করার পর তার উপর এইরকম
বাজে রাস্তা দিয়ে বাইক চালাতে হচ্ছে আস্তে আস্তে টুকটুক করে, আর ভালো লাগছে না। অনেকক্ষণ ধরে, আধ ঘন্টার ওপরে হতে চলো, প্রায় 40-45 মিনিট ধরে এই করে যাচ্ছি। এই ফারাক্কা ব্যারেজের কিন্তু বয়স প্রায় 50 বছর। আর বলতে গেলে 50 বছর বয়স হয়েছে, সত্যি উইক তো হবেই। 1975 সালে এই ব্রিজের ওপেনিং হয়েছিল। আমি আমার আগের কলকাতা টু শিলিগুড়ি ব্লগগুলোতেও বলেছি, তোমরা যদি চাও একবার চেক আউট করতে পারো, চটকপুর সিরিজে, গুরুদংমার সিরিজে। তো এই 2025-এ এটা কিন্তু 50 বছর পূর্ণ হলো, এপ্রিল মাসে। তো 50 বছর হয়ে গেছে, বয়স তো হয়েছে ভাই, ব্রিজও বুড়ো হয়ে গেছে। এবার ভালো কাজ করেছি, মিডিলে একটা এরকম জায়গা থেকে উঠে পড়েছি ওপরে, ব্যাস আর চাপ নেই। এবার ভাই টেনে বেরোবো। সবাই ভাই যাচ্ছে, আমি কেন যাবো না? আমি জাস্ট একটা স্কোপ খুঁজছিলাম, ব্যাস পেয়ে গেছি। আর চাপ নেই, এবার টেনে যতটা যাওয়া যায়। সব বাইক যত আছে সব ওপর দিয়ে যাচ্ছে, আর আমি বোকার মতো নিচ দিয়ে যাচ্ছিলাম। কি বলতো ব্যাপারটা, প্রথমে বুঝতে পারিনি, তারপর একটা জায়গা খুঁজছিলাম যে যেখান দিয়ে আমি মাঝখান দিয়ে উঠে গেছি। চলো চলো, এবার এগোতে থাকি, সামনে গিয়ে আমি দাঁড়াবো, আস্তে আস্তে আসুক। এগুলো হচ্ছে নিনজা টেকনিক ভাই, নিনজা টেকনিক। একটা ফাঁক দেখলাম, ব্যাস তুলে দিয়েছি। দেখো মানে এতটাই বিরক্ত হয়ে গেছিলাম যে গ্লাভস খুলে ফেলেছি, ওই যে গ্লাভস ওখানে লাগিয়ে রেখেছি। আর ব্যারেজ কিন্তু প্রায় শেষের দিকে। ফারাক্কা ব্যারেজে আজ কাণ্ড হলো বেশ, খুবই খারাপ পরিস্থিতি ভাই। রিসেন্ট যারা আসছো তারা প্লিজ একটু সময় নিয়ে বেরিয়েও হাতে, কারণ যা কন্ডিশন রয়েছে এখানে তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা নষ্ট হবে। ফারাক্কা ক্রস করার পর আজকের জার্নির 5 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। এপাশে জ্যামের সিচুয়েশনটা দেখো, এই দেখো কিভাবে ট্রাকের পর ট্রাক দাঁড়িয়ে রয়েছে কয়েক কিলোমিটার ধরে। অলরেডি ফারাক্কা ক্রস করে কিন্তু 4-5 কিলোমিটার চলে এসেছি, তারপরও এইরকম ভাবে জ্যাম। কিছু গাড়িতে এই রাস্তাতেই ঢুকিয়ে দিয়েছে। কালিয়াচকের সেই ঐতিহাসিক বিখ্যাত জ্যাম। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সাইড সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে। এই দেখো, এখানকার প্রবলেম হচ্ছে এটাই, মানে মানুষজন গাড়ি স্টার্ট করে একটু আগে পিছে দেখে না। এখন ঐতিহাসিক জ্যামে আমরা ঢুকতে চলেছি। এখানকার জ্যাম ভাই বিখ্যাত, মানে সারা ওয়েস্ট বেঙ্গল জানে এখানকার জ্যামের ব্যাপারে। এই বন্ধুগণ দাঁড়াও। যাক যাক যাক, ঠাকুর ঠাকুর করে মনে হচ্ছে কাটিয়ে ফেলেছি। এবার সামনে যাই না, তবে মেন জায়গাটা কাটিয়ে ফেলেছি, যেখানটাতে মেন জ্যামটা লাগে। চলো, মালদা বাইপাস ওঠার আগের মুহূর্ত, বাদিকে কিন্তু চলে গেল মালদা সিটি। আর এই যে ডান দিকে আমরা বাইপাসের রোডটা নিয়ে নিলাম। আর মালদা বাইপাস ক্রস করার পরেই কিন্তু আমরা পেয়ে যাব পরদেশি ধাবা, আর ওখানেই দাঁড়াবো। চলো এবার তোমরা বাইপাসের ভিউটার একটু মজা নাও। চলে এসেছি পরদেশি ধাবায়। সো পরদেশি ধাবায় ঠিক আগের বারের মতোই নিয়ে নিয়েছি ভেজ থালি। এই যে দুটো ভেজ থালি। এখানকার ভেজ থালিটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে দেয়, আর এটার প্রাইসও কিন্তু খুব একটা বেশি নয়। তো যাই হোক ভাই, কি বলবো, সকালের ফার্স্ট খাওয়া। এর আগে জাস্ট কৃষ্ণনগরে চা খেয়েছি, তারপরে জাস্ট স্প্রিং খেয়েছি। তো এবার ফটাফট খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে হবে, দেন 3টের মধ্যে আবার এখান থেকে বেরিয়ে যেতে হবে। ঘড়িতে বাজে দুপুর 3টে, আর আমরা সবে পরদেশি ধাবাতে লাঞ্চ কমপ্লিট করলাম। এখান থেকে কিন্তু শিলিগুড়ির ডিস্টেন্স এখনো 220 কিলোমিটার। আর তোমরা বলতেই পারো যে কেন এতটা লেট হলো, যে সকাল 7টার সময় আমি কৃষ্ণনগরে ছিলাম, তারপরে কেন এতটা লেট হলো। অ্যাকচুয়ালি তোমাদের সাথে শেয়ার করে দিই, মালদা ঢোকার আগে যে ফারাক্কায় কিন্তু প্রচন্ড লেভেলের জ্যাম লাস্ট কিছুদিন ধরে। আমি খবর পেয়েছিলাম, তো আজকে নিজে দেখলাম। তোমরা যারা এখন মানে শিলিগুড়ি যাওয়ার জন্য প্ল্যান করছো, অবভিয়াসলি কিন্তু তোমরা ফারাক্কাটার জন্য একটু এক্সট্রা টাইম নিয়ে, মানে আমরা প্রায় 1.5 ঘন্টা ফারাক্কার জ্যামে ফেসেছিলাম। তো যাই হোক, সেই কারণে কিন্তু লেট হয়ে গেছে। মানে আমাদের এইখানে মানে পরদেশি ধাবাতে ঢোকার কথা ছিল ওই 12টা নাগাদ, সেখানে আমরা ঢুকেছি কিন্তু 2টোতে, 2 ঘন্টা প্রায় লেট।
তো যাই হোক, এটা আপডেট ছিল। যারা নতুন আসছো, মানে যারা এর মধ্যে প্ল্যান করছো, তারা কিন্তু একটু হাতে সময় নিয়ে প্ল্যান করো। আর এখান থেকে এখন শিলিগুড়ি বেশি দূর নয়, হাফের বেশি ক্রস করে ফেলেছি। তো এইবার আমরা রওনা দেবো আবার শিলিগুড়ির দিকে। তো পরদেশি ধাবায় কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার পরদেশি ধাবার পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা। এই যে আমাদের বাইকগুলো, এই যে অরিত্র গিয়ার আপ হচ্ছে, আর আমিও কিন্তু অলরেডি গিয়ার আপ হয়ে গেছি। এবার এখান থেকে সোজা টার্গেট ডালখোলা। এবার জানি না মিডিলে যদি কোথাও দাঁড়াতেও পারি। ঠিক আছে, চলো এবার বেরোনো যাক। 2 ঘন্টা লাগবে ডালখোলা যেতে, 2 ঘন্টা লাগবে। চলো 110 কিলোমিটার যত তাড়াতাড়ি পারবো ক্রস করবো। আমার অ্যাকচুয়ালি ইচ্ছেটা এরকমই যে মানে NH-12টাকে অন্তত ছেড়ে দেবো, তারপরে ওই রাস্তাতে উঠে গেলে আর চিন্তা নেই। 2 থেকে 3 ঘন্টা আমরা লেটে চলছি, তো ঠিক আছে, একটু লেট হবে শিলিগুড়ি ঢুকতে। তো আমি সবসময় একটা কথা বলি, আর এখনো তোমাদেরকে সেই সেম কথাটাই বলবো, যে টাইমের থেকে জীবনের দাম বেশি। যদি লেট হয়ে থাকে ঠিক আছে ভাই, 2 ঘন্টা লেট হলে আমি 2 ঘন্টা পরে পৌঁছবো, কিন্তু সেই জন্য ফাস্ট চালানো, ওভার স্পিড করা, সেটা কিন্তু একদম করব না। হ্যাঁ, হতে পারে একটু ল্যাপটা বেশি নিতে পারি, মানে একটু লং ডিস্টেন্স একটা করে ল্যাপ নেব, বাট স্পিড আপ বা ওভার স্পিডিং কিন্তু করব না। এবার দেখা যাক, 110 কিলোমিটার কভার করেই আমরা দাঁড়াবো। আজকের জার্নির 6 নম্বর টোল প্লাজা। আস্তে আস্তে বিকেল হচ্ছে, আর সূর্যের আলোটা এই যে এইভাবে সবুজ ক্ষেতের ওপর পড়ছে, কি মায়াবী লাগছে দেখতে। প্রায় 420 কিলোমিটার, 420 কিলোমিটার কিন্তু কভার করে আমরা এসে দাঁড়িয়েছিলাম এই যে রূপাহারে। রূপাহারে সেই কাকুর দোকান যেখানে এর আগেও দুবার আমি দাঁড়িয়েছি। আর মনে হলো যে একটু টায়ার্ড লাগছিল, দ্যাটস ওয়াই এখানে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু চা খেলাম। দেন এখন বেরোবো। এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স এখনো 182 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে যেতে। আর সামনেই ডালখোলা। ডালখোলা কিন্তু এখান থেকে বেশি ডিস্টেন্স নয়, ওই 47-48 কিলোমিটার মতো। তা আশা করছি ডালখোলা আর 40-45 মিনিটের মধ্যে ঢুকে যাব। আর ডালখোলায় ঢুকে যাওয়া মানে ভাই একদম প্রপার নর্থ বেঙ্গল ঢুকে যাওয়া। যারা আমার চ্যানেল প্রথম দেখছো তাদেরকে বলবো ভাই, শুধু ভ্লগ দেখো না, সাথে একটু সাবস্ক্রাইব আর লাইক কমেন্টও ছেড়ে যেও। কারণ এই যে সিরিজটা, এর আগে তোমরা গুরুদংমা সিরিজেও, মানে যারা আমার সাবস্ক্রাইবার রয়েছে তারা গুরুদংমা সিরিজ দেখেছো। আর এই সিরিজটা মানে আমি জানি না কিরকম অ্যাডভেঞ্চার আমার জন্য অপেক্ষা করছে, তবে এইটুকু বলবো, নেক্সট লেভেল অ্যাডভেঞ্চার কিন্তু এই সিরিজে তোমরা দেখতে পাবে। কারণ নর্থ সিকিম মধ্যে ভেঙে চুরে অবস্থা খারাপ হয়ে গেছিল, সেই নর্থ সিকিম কিন্তু আবার রওনা দিয়েছি। আর সামনে প্রচুর অ্যাডভেঞ্চার, মানে কালকে থেকে কিন্তু প্রচুর অ্যাডভেঞ্চার কিন্তু ওয়েট করছে। তো তোমরা যারা নতুন দেখছো তাদেরকে এটাই বলবো যে সাবস্ক্রাইব করে দিও আমার সাথে এরকম অ্যাডভেঞ্চার করার জন্য আর অ্যাডভেঞ্চার দেখার জন্য। পৌঁছে গেছি বোতল বাড়ি। আর তোমরা জানোই, এর আগেও বলেছি, আবারও বলছি, এই ডান দিকের রাস্তাটা কিন্তু বেঙ্গল টু বেঙ্গল শিলিগুড়িকে কানেক্ট করে, এই ডান দিকের রাস্তাটা। আর আমরা এই রোডটা নেব না, কারণ এই রোডটা সেফ নয়। তবে একবার ইচ্ছে আছে আমার বোতলবাড়ি রোড, মানে যদি দিনে দিনে ক্রস করতে পারি, দেন বোতলবাড়ি রোড একবার নেওয়ার ইচ্ছে আছে আমার, তোমাদেরকে দেখানোর জন্য। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমরা এখন যাব ডালখোলা কিষানগঞ্জ হয়ে। চলে এসেছি ডালখোলা, আর দেখতেই পাচ্ছ ডান দিকে হচ্ছে কিষানগঞ্জ, আবার ডান দিকে শিলিগুড়ি 127 কিলোমিটার। আর এই যে সেই হাইওয়ে NH-27, গুজরাটের পোরবন্দর থেকে আসামের শিলচর, এই রোডটা কিন্তু ইন্ডিয়ার সেকেন্ড লংগেস্ট হাইওয়ে। আর কিষানগঞ্জ ফ্লাইওভারের ভিউ সবসময়ই একটা দারুণ ভিউ থাকে, আজকেও কিন্তু তাই। আর এই যে নিচে লাইটগুলো, যেগুলো ডিভাইডারের লাইট, সেগুলো কি সুন্দর জ্বলছে দেখো, মনে হচ্ছে যেন টুনি লাইটের মতো ব্লিঙ্ক করছে বিভিন্ন জায়গায়। সো প্রতিবারের মতো এবারও কিন্তু ইসলামপুরের বাবু লাইন হোটেলে দাঁড়িয়েছিলাম। আর এই যে দাদারা চেনা, একবার হাই করে দাও। এই তো, যাই হোক চলো এবার বেরোই। আর 73 কিলোমিটার, হ্যাঁ সাবধানে যাবো, চলো। আর 73 কিলোমিটার এখান থেকে শিলিগুড়ি, বাইপাসটা নিয়ে নেবো আমরা।
গুগল ম্যাপ বলছে 1.5 ঘন্টা লাগবে, আমি 2 ঘন্টা ধরেই চলবো। ইচ্ছে ছিল না যে আর ভ্লগ শুট করব, তবে এখানে কিছু ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে। ডালখোলা থেকে আসার পথে তোমার কিষানগঞ্জ পর্যন্ত রাস্তায় কিছু কিছু জায়গায় পথহোল রয়েছে, কিছু কিছু জায়গায় একটু রাস্তা খারাপ আছে, কিন্তু ইসলামপুরের পরে রাস্তা কিন্তু দুর্ধর্ষ রোড, মানে ফাইনেস্ট রোড হয়ে গেছে। এত সুন্দর বাইক চালাচ্ছি প্রায় 20-30 কিলোমিটার ধরে, বেশ দারুণ কিন্তু রাস্তার কন্ডিশন এখন। তবে জানি না নেক্সট কি হবে, বাট এখন এইটুকু অবধি রাস্তা বেশ ভালো রয়েছে, তো টানতে পারছি বেশ ভালো। রাত হয়ে গেছে তাও কিন্তু 78-80 এরকম টানতে পারছি। রাত 9:30 বাজে, তখন কিন্তু আমরা শিলিগুড়িতে ঢুকেছি। আর এখন কিন্তু রাত প্রায় 11টা থেকে 12টা বাজতে চলতো। তো প্রচন্ড টায়ার্ড ছিলাম, মধ্যে আর মোটো ব্লগ সেরকম কিছু করিনি, দেখানোরও সেরকম কিছু ছিল না। তো যাই হোক, এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর এইবার মানে আগামী কাল থেকে শুরু হবে অ্যাডভেঞ্চার। রাস্তার পরিস্থিতি খুব খারাপ ছিল, নতুন করে রাস্তা তৈরি হয়েছে, তো সবকিছু দেখার জন্য কিন্তু ওয়েট করতে হবে এই সিরিজের সেকেন্ড এপিসোডের জন্য, মানে 2 নম্বর এপিসোডের জন্য। তো যাই হোক, সবাই ভালো থেকো, টেক কেয়ার, আর ওয়েট করো নেক্সট এপিসোডের জন্য।